হাই অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? তো আজ নতুন ক্লাস চলে এলাম। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস যে এক্সাম হয়েছিল 2023-এ, সেই কোশ্চেনের অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে? তো আমি তোমাদের আহিত স্যার। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ আহিত। অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আজ তোমাদের এই অঙ্কগুলো খুব সহজ এবং সুন্দরভাবে শর্টকাট নিয়মে অঙ্কগুলো করা হবে, ঠিক আছে? কোনো চাপ নেওয়ার দরকার নেই। চলো শুরু করা যাক। দেখো, আজ ফার্স্ট যে কোশ্চেন সেটা হলো, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? খুব ইজি একটা অঙ্ক। দেখো কিভাবে করা যায়। তো সুন্দর একটা ট্রিক্স দিয়ে আমি অঙ্কটা করছি, আগে দেখে নাও কীরকম ট্রিক্স। আমি যদি 6 × √338/2 করি, তাহলে কি তোমরা অবাক হবে? দেখো, এর কারণটা হলো, অঙ্কটা করিনি তারপর বলছি, ঠিক আছে? চলো। সমান সমান 6 × √169 ইকুয়াল টু 6 × 13 সমান সমান 78 অ্যান্সার। তো আমাদের পরিসীমা কত হলো? 78। তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার আসি মূল বিষয়বস্তু, কী করে হলো এটা, ঠিক আছে? যখন মাঠের বলা হয় যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং মাঠটির যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, আমরা লিখতে পারি 6 × এই যে ক্ষেত্রফল বাই 2, ক্ষেত্রফল বাই 2। এটা করলে সরাসরি পরিসীমা বেরিয়ে গেল, ঠিক আছে? তো এটা একটু লং প্রসেস দিয়ে আসতে হয়। আমরা জানি যে যে আমরা পরিসীমা মানে কি জানি? পরিসীমা মানে জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে 2 প্রস্থ, 2 × 2 প্রস্থ প্লাস প্রস্থ, তাহলে এখানে 3টে প্রস্থ হলো। তাহলে 2 × 3 প্রস্থ সমান 6 × প্রস্থ হলো। তাহলে 6 × প্রস্থটা আবার কী করে পাবো? এখানে আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে 2 প্রস্থ। তাহলে প্রস্থ, এই যে নিচের প্রস্থ আছে, এই প্রস্থটাকে আমি উপরে তুলে দিলাম, তাহলে প্রস্থ স্কোয়ার হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল বাই 2, তাহলে প্রস্থ সমান √ ক্ষেত্রফল বাই 2। তাহলে এই সূত্রটা আমি কোথায় বসিয়েছি? এই প্রস্থর মান, এই যে প্রস্থর মান এখানে বসিয়েছি। বসে কী পেলাম? ক্ষেত্রফল বাই 2। তাহলে এই সূত্রটা তোমরা সব সময় মনে রাখবে। যদি কোনো ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, সেক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, পরিসীমা বার করতে বলে, সরাসরি সূত্র বসিয়ে দেবে। পরিসীমা সমান সমান 6 × ক্ষেত্রফল বাই 2। এটা কিন্তু নতুন একটা সূত্র। ওকে, চলো পরের অঙ্ক। ক্লিয়ার? তো এই অঙ্কটা খুব সহজে আমাদের হয়ে গেল সলভ। 6 × √338/2 সমান সমান 78। ব্যাস, পরের অঙ্ক কী আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ বার করতে বলেছে। তো খুব ইজি অঙ্ক, কিন্তু দুটোই একই এককে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? কারণ এখানে মিনিট আছে আর এখানে আছে ঘন্টা, তাহলে এই ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসবো। বুঝতে পেরেছো? তাহলে যদি 6 মিনিটে যদি ঘন্টা, তুমি একটা কাজ করতে পারো, এটাকে, যেহেতু এটা ঘন্টায় আছে, এটাকে ঘন্টায় নিয়ে যেতে পারো। যেহেতু আমার কিমি পার ঘন্টা চেয়েছে, তো ঘন্টায় নিয়ে যায়। তাহলে 6 মিনিটে যায় কত? 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটে যাবে কত? 10 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় মানে 60 মিনিটে, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়। আর ফেরার সময় কি হয়? প্রতিকূলে বলেছে, প্রতিকূলে 6 ঘন্টায় 6 কিমি যায়, ঠিক আছে? প্রতিকূলে কী বলেছে? ঘন্টায় 1 ঘন্টা যায় কত? 6 কিমি। আর এখানে 1 ঘন্টায় যায় কত? 10 কিমি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের যে স্রোতের সূত্রটা তোমরা জানো? চলো জেনে নিই। স্রোতের সূত্র হলো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। স্রোতের বেগ সমান সমান অনুকূল মানে কি? যেটা স্রোতের যেদিক বইছে, নৌকাও সেই দিকে যাচ্ছে, সেটা হচ্ছে অনুকূল। তাহলে অনুকূল কত আছে এখানে? অনুকূল আছে 10, 1 ঘন্টায় 10 কিলোমিটার আমরা বার করেছি। তাহলে 10 মাইনাস প্রতিকূল মানে 6/2 সমান সমান কত? 4/2। ওকে, তাহলে 4/2 হয়, তাহলে অ্যান্সার কত? 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে?
বেরিয়ে গেল 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তো এরকমভাবে সহজেই অঙ্কগুলো আমাদের করতে হবে। তো পরের অঙ্ক চলে যাই। 3 দাগ বলছে কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? কত সুন্দর একটা অঙ্ক। বুঝতে হবে একটা জিনিস যে 20 বছরের সুদে আসলে 3 গুণ, তাহলে একটা টাকা 3 গুণ হচ্ছে, তাই তো? তাহলে যে টাকাটা দিয়েছিল সেই টাকা 20 বছর পরে 3 গুণ হচ্ছে। তার মানে কি, টাকা ছিল 1 গুণ, হলো 3 গুণ, তাহলে সুদ হলো কত? 2 ইন্টু এক্স বা 2x টাকা। তাহলে সুদ হচ্ছে 2 গুণ, সুদে আসলে হচ্ছে 3 গুণ, কিন্তু শুধু সুদ 2 গুণ। ঠিক আছে, তাহলে এই ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে 2 ইন্টু আসল সমান সমান আসল ইন্টু, আমরা কি জানি, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু হার। ঠিক আছে, বাই 100। হার মানে কিসের হার? সুদের হার, বাই 100। ওকে, অতএব আমাকে বার করতে বলছে হার, তাহলে হারটাকে এদিকে রাখবো। অতএব হার সমান সমান বাকিগুলো সব কী করবো, এইটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর বাকিগুলো সব কিন্তু এটার তলায় চলে আসবে, এটা এটার তলায়, এটা এটার তলায়, আর এটা উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো সমান সমান আর একটা কাজ করব, সেটা হলো এই যে আসল, আসল এখান থেকে উড়িয়ে দাও। ঠিক আছে, দুই দিক থেকে আসলকে উড়িয়ে দিলাম। তাহলে কত থাকলো? আমাদের থাকলো হার সমান সমান 200 বাই সময়। ঠিক আছে, ব্যাস, আর কিছুই নেই। তো করে দাও, কত হচ্ছে? 200 মানে কত? 200 বসে গেল, আর সময় কত ছিল? 20 বছর। কেটে দাও, তাহলে কত হচ্ছে? 10। তাহলে সুদের বার্ষিক সুদের হার কত? 10%। ব্যাস, বেরিয়ে গেল। খুব সহজভাবে অঙ্ক হয়ে গেল। এই 2x আমরা কী করে করলাম সেটা তো বলেই দিয়েছি, কারণ 3 গুণ হয়েছিল, সুদে আসলে হয়েছিল 3 গুণ, তাহলে শুধু সুদ আসলের দ্বিগুণ হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, সুদ সমান সমান আসল ইন্টু সময় বাই হার, মানে পিটিআর নিয়ম, বাই 100 করে দিলাম খুব সহজে। ঠিক আছে, পরের অঙ্ক 4 অঙ্ক বলছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত কিমি পার ঘন্টায় বার করতে হবে। ঠিক আছে, গড় গতিবেগ বার করার একটা সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো যে এমন একটা সূত্র আছে, 2 ইন্টু এবি বাই এ প্লাস বি। মানে কি, 2 ইন্টু গতিবেগ, প্রথমে গতিবেগ কত ছিল? 2 ইন্টু 100, তারপর ছিল কত? 120, তলায় কত? 100 প্লাস 120। করে দাও ক্যালকুলেশন, তাহলে উপরে কত হচ্ছে? 2 ইন্টু 100 ইন্টু 120, তলায় হচ্ছে 220। তাহলে কী করব, এটাকে কাটবো, কোনটাকে? একটা শূন্য দিয়ে কেটে দাও, এটাকে একটা শূন্য দিয়ে কেটে দাও, এখানে 11 দুগুণ 22। ঠিক আছে, তাহলে কত হলো ক্যালকুলেশন করলে হচ্ছে 1200 বাই 11। এটাকে যদি আমি ভাগ করি তাহলে পাবো 109 পূর্ণ 1/11। ব্যাস, দেখো এরকম কোনো উত্তর আছে কি না। তো 109 পূর্ণ 1/11, তাহলে এখানে উত্তর আছে এ অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের অঙ্কটা হয়ে গেল। এই সূত্রটা মনে রাখবে, যখন দুটো গতিবেগ দেওয়া থাকবে, এটা সূত্র হলো 2 ইন্টু এবি বাই এ প্লাস বি। ঠিক আছে, এটা হলো যাতায়াতের গড় গতিবেগের সূত্র। ঠিক আছে, যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে আমরা বলে দেবো। ঠিক আছে, এটাই হলো আমাদের তাহলে যাতায়াতের গড় গতিবেগের সূত্র, 2ab বাই এ প্লাস বি। দেখো এখানে একটা অঙ্ক বলেছে, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? খুব ইজি অঙ্ক, পিটিআর আছে, পিটিআর নিয়মেই করব আমরা। তাহলে আমাদের বার করতে হবে কি, ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন, বার করতে হবে আসল। তাহলে আমরা কি জানি, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, সেটাকে আমরা রিভার্স করব। তাহলে এখানে কী হলো, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, তাহলে আসল সমান সমান কী হবে? আসল সমান সমান হবে সুদ ইন্টু 100
100 আর তলায় চলে যাবে কে কে, সময় আর হার, ঠিক আছে। তো এবার মান বসিয়ে দিলে উত্তর বেরিয়ে যাবে। তো মানগুলো বসিয়ে দাও। মান কি কি আছে? এখানে মান আছে যে 12.5% হার এবং 4 বছর সময়, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও। সুদ কত হলো? 1250 ইন্টু 100, তলায় হচ্ছে সময় কত, 4 বছর, ইন্টু হার হচ্ছে 12.5। ভালো করে দেখো, এখানে এই দশমিকটা তোলার জন্য আমাকে উপরে একটা 10 গুণ করে নিলাম, এই দশমিকটা তুলে দিলাম, ঠিক আছে। তাহলে ওই দশমিকটা যদি তোলা হয়ে যায়, তাহলে এটার সঙ্গে আমি কাটবো, এটার সঙ্গে কাটবো, এটার সঙ্গে পুরোটাই কেটে দেবো, এটা 10 দিয়ে কাটলো, ঠিক আছে। এবার কি হলো, এবার এই 4কে কাটবো, 4কে 100 দিয়ে কেটে দাও, 25। তাহলে 25 তারপরে ইন্টু 100 সমান সমান 2500, 2500। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 2500, ঠিক আছে। কারণ এখানে 25 ছিল আর এখানে 10, এখানে 10 গুণ করে দিলাম 2500, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে অ্যান্সার হলো 2500। তো ঠিক মেরে দাও 2500, অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। তো আমরা পরের অঙ্কে চলে যাই। তো অঙ্ক বুঝতে না পারলে আবার দেখে নেবে, ঠিক আছে। পরের অঙ্কে চলে যাই। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? দেখো, এটা খুব ইজি একটা অঙ্ক, কারণ হচ্ছে সবাই জানো, কিন্তু অঙ্কটা করতে হবে কীভাবে সেটা দেখতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কত হবে? 3 তিরিকে 9, ঠিক আছে। তো এটা 3-এর ডবল কত? 6। এখানে নামলো 1 আর এখানে 2 শূন্য নেমে গেল। তাহলে এখানে যদি আমি 1 দিয়ে নিই তাহলে কিন্তু 61 হবে। যদি 1 নিই তাহলে এখানে কত হচ্ছে? 61 হলে যে সংখ্যাটা বিয়োগ করবো সেটা 1000 থেকে কমে যাচ্ছে, মানে 4 অঙ্ক থাকছে না, যার জন্য আমাদেরকে 2 নিতে হবে। তো আমরা কী নেব? 2। যদি আমরা 2 নিই তাহলে হচ্ছে কত হচ্ছে বলো তো? 4 124। তাহলে এক্সট্রা নিলাম কত? -24 হলো। তাহলে এই -24 অলরেডি আমাদেরকে 1000-এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে 1000 ছিল, তার সঙ্গে যোগ করতে হবে 24। তাহলে আমরা পাবো কত? 1024। এটাই আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। কোথায় অ্যান্সার আছে? ডিতে, ঠিক আছে। হয়ে গেল, বুঝতে পারলে? তো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক আছে, তোমরা কিন্তু এই অঙ্কগুলো সব পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। ব্ল্যাঙ্ক পিডিএফ পাবে, সঙ্গে ক্লাস অ্যানোটেশনের পিডিএফও পাবে, ঠিক আছে। তোমরা ডিসক্রিপশানে চলে যাবে, পেয়ে যাবে। তো সাথে তা কী বলছে? সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, 66, তাই তো? বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? দেখো, এখানে বলেছে বিদ্যুৎ বিল 100 টাকা যদি কারোর বিদ্যুতের বিল হয়, সে জমা দিলে ছাড় পায় কত? 20 টাকা, ঠিক আছে। এবার আমরা যদি একটু অন্যভাবে লিখি, এমনভাবে যে 20 টাকা ছাড় পায় 100 টাকায় যদি বিদ্যুতের বিল হয়। 1 টাকা ছাড় পায় কত? 1 টাকা ছাড় পাবে 100/20-তে। আর 66 টাকা ছাড় পাবে কত? 66 ছাড় পাবে 100 ইন্টু 66/20, ঠিক আছে। তো এটাকে 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দিয়ে কেটে দিলাম। তাহলে 5 ইন্টু 66 সমান কত হচ্ছে? 5 ইন্টু 66 করলে 330, 330 আছে কি? তাকে নাও, এখানে অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। তো সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত? তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ হচ্ছে 330 টাকা। ব্যাস, ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে করা যায়, ঠিক আছে। চলো পরের অঙ্ক। তো পরের অঙ্ক বলছে কত টাকার 60%, 90 টাকার 83, 83.13%-এর সমান হবে, ঠিক আছে। তো সংখ্যাটা আমরা মনে করলাম এক্স, তাহলে এক্সের 60% মান কত?
60/100 এইটার সমান কত 90 টাকা 90, এটার 83%, 1/3 ইন্টু 1/100 পার্সেন্ট করলে কী করি আমরা সংখ্যার তলায় 100 লিখি, সেই জন্য এটাকে আলাদা করে, তো আমরা এটাকে আলাদা করে লিখে 100 1/, লিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? অতএব x = 90, একটা কাজ করতে পারো, সরাসরি এই 100 আর এই 100 কেটে দাও এখান থেকে, আমরা ওদিকে নিয়ে যাব না। ঠিক আছে, তো কেটে দিলাম, তো কাটাই থাকলো 90 ইন্টু 83, 83.13%, এটাকে যদি আমরা করি গুছিয়ে লিখি তাহলে কত হবে 0.052/3। ঠিক আছে, আর কি এদিক থেকে 60 যদি এদিকে যায় তাহলে কী হয়ে যাবে, এটা তলায় চলে যাবে। কোথায় চলে যাবে? তলায়, ইন্টু 1/60। ওকে, হয়ে গেল। তো কাটাকুটি করে দাও। তো কাটাকুটি যদি আমরা করি তো এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তারপর কি করব, এটা 3, এই 3 2, এই 2 কেটে দিচ্ছি উপরে 125, তাহলে অ্যান্সার কত হলো 125। তাহলে কত টাকা 60%, মানে 125 টাকা 60% হবে 90 টাকার 83.13%-এর সমান। ক্লিয়ার? তো এইভাবে অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্ক চল। পরের অঙ্ক বলছে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রে চারিদিকে দুবার পরিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়? দেখো, বলেছে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র, তাহলে একটা বর্গাকার ক্ষেত্র এর চারিদিকে মানে কি পরিসীমাটাকে দুবার অতিক্রম করেছে। অ্যাকচুয়ালি পরিসীমাটাকে দুবার অতিক্রম, তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা কী কাজ জানি? বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4 ইন্টু বাহু মানে কত এখানে 45, আর এইটাকে দুবার অতিক্রম করেছে ইন্টু 2। ক্লিয়ার? এই যে এত মিটার তিনি অতিক্রম করেছেন মানে কত 360 মিটার, তিনি টোটাল তাহলে 360 মিটার মানে 360 মিটার অতিক্রম করেছেন। এখন তার গতিবেগ বলেছে 9 কিমি/ঘন্টা। তাহলে 9 কিমি মানে কি, আমরা যেহেতু মিটার করছি তাহলে কিলোমিটার এবং ঘন্টা রাখবো না, সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 9 কিমি মানে কত 9000। ঠিক আছে, 9000 মিটার, এত মিটার যায় 3600 সেকেন্ডে। 1 ঘন্টাকে 3600 সেকেন্ড করে দিলাম, 1 মিটার যাবে কত 3600/900। ঠিক আছে, তাহলে 360 কত যাবে? তোমাদের জন্য একটু ধরে ধরে করছি, নাহলে ডাইরেক্ট করে দিতাম। ঠিক আছে, তো যাদের অঙ্ক হয়ে যাচ্ছে তারা ফাস্ট ফরওয়ার্ড করে দেবে। ঠিক আছে, ফাস্ট ফরওয়ার্ড করলে সমস্যা নেই। 900 কাটাকুটি করে নাও ঝড়ের মতো। এই 3টে শূন্য আউট করে দাও, 3টে শূন্য আউট, 4 9 36। ঠিক আছে, সমান কত হলো 144। তাহলে 144 সেকেন্ড ওই বর্গাকার ক্ষেত্রটি তার পরিক্রম করতে 144 সেকেন্ড সময় লাগবে, মানে অ্যান্সার ডি। ক্লিয়ার? অঙ্কটা দেখে নেবে ভালো করে। তো পরের অঙ্ক চলে যাই। 10-এর দাগ বলছে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক অন্যত্রে চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? দেখো, এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, 4000 লোক তো তারা অলরেডি 190 দিনের খাবার ছিল, অলরেডি 30 দিন পর, মানে কি 30 দিন পার হয়ে গেছে, তারপরেও এই 4000 লোকের কত খাবার থাকবে 160 দিনের, তাই তো? তাহলে এই 4000 লোকের 160 দিনের খাবার আর আছে। এখন বলছে 800 জন লোক অন্যত্র চলে গেল, মানে 4000 থেকে 800 জন চলে গেলে থাকে 32। তাহলে এত লোকের কতদিন চলবে? তাহলে চলবে হচ্ছে 160 ইন্টু 400, এই 4000/3200। ঠিক আছে, তো কেটে দাও। সুন্দর করে ট্রিক্স করে যদি কাটো, একটা শূন্য কাটলো, আর এটাকে 16 দুগুণ 32 2, আর সরাসরি এটাকে কেটে দাও 200। তাহলে অ্যান্সার কত হলো 200। তাহলে এই যে অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? অবশিষ্ট খাদ্য তাদের চলবে 200 দিন। ক্লিয়ার? বুঝতে পারলে কী করে হলো? কারণ কি 4000 জনের খাবার ছিল মাত্র 160 দিনের, তারপরে 800 জন চলে গেছে, তাহলে সেই খাবার এই 160 দিনের খাবার
বত্রিশশো লোকের বেশি দিন চলবে না, ঠিক আছে? তো তাহলে 160 ইন্টু 4000 বাই 3200, ঠিক আছে? ব্যাস হয়ে গেল পরের অঙ্ক। সরল করতে বলে দেখো, পরীক্ষায় এমন কিছু অঙ্ক থাকবে যেগুলো তোমাদের টাইম কনজিউমিং। যেরকম একটা অঙ্ক একটু টাইম লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনোভাবেই তুমি শর্ট ফর্ম লাগাতে পারবে না, কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স বেশি, যার জন্য এই অঙ্কগুলো শেষে করবে। তো করে নিয়ে অঙ্কটা একটু বড় হবে। তো এখানে আমি সিম্পলিফাই করব। কত হচ্ছে? 9 কে 9, 11/9, ঠিক আছে? ভাজক, ঝড়ের মতো করতে হবে, যত স্পিডে করা যায়। 3/4 প্লাস 3 6 আর 2 8, 8/3। এখানে কত হচ্ছে? 3/8 মাইনাস 2 4 5 2, আর ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে? 1/4, মানে 8 করে দাও লসাগু, 2 - 1, ঠিক আছে? এগুলো তোমাদের মতো স্পিডে, যত স্পিডে করতে পারো, ঠিক আছে? তো পরবর্তীতে কী হচ্ছে? এটা যদি আবার করি তাহলে 11/9 থাকলো, কিছু করার নেই, অঙ্কগুলো ধরে ধরে করতে হবে। তো 3/4 প্লাস 8/3, এটা কত হচ্ছে? 3/8, ঠিক আছে? মাইনাস, এটা তো আমরা বুঝতেই পারছি 1/8, তাহলে 1/8 সরাসরি এটাকে গুণ করে দাও, তাহলে 5/16, কত? ওকে, করে দিলাম। তো এখানে আবার কি হচ্ছে দেখে নাও ভালো করে। এখানে হচ্ছে 11/9 ব্র্যাকেট দাও, তার ব্র্যাকেট 3/4 প্লাস 8/3। এটা করলে কত হচ্ছে? সরাসরি করা যেত, কিন্তু ধরে করছি 16, 6 - 5, ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে। তো পরে কি আসছে? 11/9, 3/4 প্লাস 8/3, এর সঙ্গে 1/16 হচ্ছে, তাহলে 8/3 কত? 48, ঠিক আছে? তো সমান 11/9, এখানে একটা কাজ করতে পারো, 3/4, এই লাইন কাটতে পারো, ঠিক আছে? প্লাস 6 * 48, আমরা জানি কি এটাকে কাটলে 6 দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম 1/6, ক্লিয়ার? ছোটো করে দিলাম, সমান 11/9 ভাজক, এটা কত হচ্ছে? লসাগু আমাদের 12, ঠিক আছে? তাহলে 9 + 2, ওকে, ব্র্যাকেটটা দিয়ে দাও, তাহলে সমান হচ্ছে 11/9, 11/12, ঠিক আছে? তো সমান 11/9, ভাগটা উল্টে যায়, ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে এটা 12/11 হয়ে গেল, তাহলে এটা কাটলো, তাহলে থাকলো কত? 12/9, 12/9। এবার তুমি 3 দিয়ে কেটে দাও, যে 3 দিয়ে কেটে দিই তাহলে কত হচ্ছে? 3 দিয়ে যদি কাটি, 3 × 4 = 12, 3 × 3 = 9, তাহলে 4/3 আমার অ্যান্সার কত আসলো? 4/3। তাহলে অঙ্কটা একটু বড় হচ্ছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আছে? 4/3। 4/3 মানে আমরা বলতে পারি 4/3 = 1/3, ঠিক আছে? তাহলে কোথায় আছে? বিতে অ্যান্সার, ঠিক আছে? এই অঙ্কগুলো একটু শেষের দিকে করবে, একটু টাইম কনজিউমিং, কিন্তু ভীষণ টাইম নষ্ট করে এগুলো, ঠিক আছে? তো তোমাদের সাবধানে এগুলো করতে হবে, বুঝতে পেরেছো? তো এ হচ্ছে অঙ্ক। তো পরবর্তী অঙ্কে চলে যাও। কোনো ক্রেতা মাসিক 10% এবং 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেল? মানে অ্যাকচুয়ালি কি, পরপর যখন কোনো ক্রেতা ছাড় পায়, তখন আলটিমেটলি যে যোগফল আমরা মনে করি সেই ততটা কিন্তু ছাড় পায় না, তার থেকে একটু কম পায়, ঠিক আছে? তো কত ছাড় পাবে, এর একটা সূত্র আছে, সেটা হলো a প্লাস বি, দুটো ছাড়, মাইনাস অফ AB/100, এরকম একটা সূত্র আছে। এই যেটা হবে এটাই পার্সেন্টেজ, এত পার্সেন্ট আলটিমেটলি ছাড় পাবে। তাহলে কত হলো? প্রথমে ছাড় পেয়েছে 10, তারপর পেয়েছে 20, মাইনাস 10 × 20
20/100, ঠিক আছে? তাহলে কেটে দাও। তাহলে এখানে 30 - 2, এটা পার্সেন্ট, ঠিক আছে? তাহলে কত হলো? এটা সমান সমান হলো 28%। দেখো তো উত্তর আছে কি না। 28% কিন্তু আমাদের উত্তর থাকার কথা, এখানে আছে ডি। তাহলে 28%, কারণ 10% এবং 20% পরপর দুটো ছাড় পেলে মোটের উপর সে ছাড় পাবে 28%। অঙ্কটা দেখে নেবে, ঠিক আছে? খুব সুন্দর একটা অঙ্ক। চলো পরের অঙ্ক। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? কত ইন্টারেস্টিং একটা অঙ্ক। তাহলে শ্যামের আয় 20% কম রামের আয় অপেক্ষা, ঠিক আছে? তাহলে শ্যামের আয় কত? 100 হলে রামের আয় হয় 120, ঠিক আছে? এখন যদি রামের আয় 100 হয় তাহলে শ্যামের আয় কত হবে? এই হচ্ছে অঙ্ক। তাহলে এর অ্যান্সারটা কি? তাহলে এটার অ্যান্সার হবে 100 ইন্টু বাই 120, ঠিক আছে? তো করে কেটে দাও। 10, 5, 6, তাহলে কত হলো? সমান সমান হলো 500/6, তাই তো? আবার কেটে দাও এটাকে 50, এটা 3, তার মানে কি 250/3। তাহলে আগে এখন রামের আয় কত? 100। আর তাহলে এখন শ্যামের আয় কত হলো? শ্যামের আয় হলো এটা, আর এখন রামের আয় কত? 100। তাহলে 100 থেকে আমি এটা বিয়োগ করে দেবো, তাহলে কত পার্সেন্ট কম বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 100 - 250/3 সমান সমান 300 মাইনাস আর 250, তাহলে কত হচ্ছে এখানে? 50/3 সমান সমান 16.2-3%, ঠিক আছে? অ্যান্সার আছে কিনা দেখে নাও। 16.2-3% আছে কিনা? এখানে আছে 16.2-3, সি এর অ্যান্সার, সি, ঠিক আছে? তো আমরা পেয়ে গেলাম অঙ্ক হচ্ছে এই, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি ছিল, এখন বলছে শ্যামের আয় রামের অপেক্ষা কত শতাংশ কম। তো আমাদের অ্যান্সার হলো কত? 16.2-3%, ঠিক আছে? পরের অঙ্ক চলে যাও, 14 দাগ। এখন বলেছে 7005 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, বৃহত্তম সংখ্যা করতে গেলে আমাদের করতে হয় যে সব থেকে বড় সংখ্যা কী আছে এর মধ্যে? সব থেকে বড় সংখ্যা 7, ঠিক আছে? তারপর কত আছে? 7-এর পরে আছে 5, তারপর আছে কত? দুটো 0। তাহলে বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম। ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে ছোটো সংখ্যা আগে নিতে হয়, তো সব থেকে ছোটো সংখ্যা তো 0। যদি আগে নেওয়া হয় তাহলে 4 অঙ্কের সংখ্যা থাকবে? নিশ্চয়ই থাকবে না। তো আমি লিখলাম 0057। এটা কি সব থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? না, কিন্তু হচ্ছে না এখানে, কারণ কি 0 দিয়ে শুরু হয়েছে মানে এটা 2 অঙ্কের হয়ে গেল। তার জন্য আমাদের শুরু করতে হবে 5 দিয়ে। তাহলে 5, তারপরে 0, 0, তারপরে হচ্ছে 7, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 3942, তাই তো? ব্যাস, আমাদের এটা অ্যান্সার। কোথায় অ্যান্সার আছে? 2493, সি অ্যান্সার। বুঝতে পারলে? পরের অঙ্ক বলছে কোনটি বৃহত্তম নির্ণয় করো। দেখো, এই যে অঙ্কগুলো খুব টাইম কনজিউমিং, কিন্তু আমাদের টেকনিক্যালি এই অঙ্কগুলো করতে হবে। তো কেমনভাবে করবো? দেখো, আমাদের এই যে 5/9 মানে হচ্ছে 5/9 মানে হচ্ছে আমি যদি 50 ধরি তাহলে এটা কত হচ্ছে বলতো? পয়েন্ট 0.55 সামথিং হচ্ছে প্রায় অ্যাপ্রক্স, ঠিক আছে? তো এরকম এটাকে যদি ধরা হয় তাহলে 23/99, ঠিক আছে? মানে এটা হচ্ছে অ্যাপ্রক্স 0.25 সামথিংয়ের মতো, ঠিক আছে? আর এটা হচ্ছে কীরকম? এটা হচ্ছে 5/7, তার মানে হচ্ছে 0.7-এর থেকে একটু বেশি, ঠিক আছে? অ্যাপ্রক্স ধরতে হবে কিন্তু এখানে। আর এখানে 0.64, তার মানে হচ্ছে, ঠিক আছে? তো আমরা 0.64 রেখে দেবো। তো আমরা সিম্পলি এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা বড়। তো আমরা সহজে বুঝতে পারছি যে এইটাই বড়, তার মানে এটা বড়, ঠিক আছে? এই অঙ্ক বেশি সলভ করতে গেলে কিন্তু বিপদ পড়ে যাবে, ঠিক আছে? সময় কনজিউমিং।
তো সরাসরি অঙ্কগুলো এইভাবে পয়েন্ট আকারে দেখে নিতে হবে। তো আমাদের সহজে উত্তর বেরিয়ে গেল। আমাদের অ্যান্সার কোনটা হলো? আমাদের অ্যান্সার হবে এই ডি। ঠিক আছে, এই অঙ্কগুলো করার সময় কিন্তু অ্যাপ্রক্স একটা ভ্যালু ধরতে হবে। ঠিক আছে, তুমি যদি পুরোপুরি ক্যালকুলেট করতে যাও তো কিন্তু সময় নষ্ট হবে। ঠিক আছে, অ্যাপ্রক্স একটা ভ্যালু ধরে ক্যালকুলেশনটা করে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো ভীষণ টাইম কনজিউমিং, এটা আগে মনে রাখতে হবে। চলো পরের অঙ্কে। তো পরের অঙ্ক বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? দেখো, একটা কাজ করা যাক। আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ বড় ছোট হয় আমরা জানি, কিন্তু আমরা একটা তর্কের খাতিরে ধরবো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 100, প্রস্থ 100। ঠিক আছে, তখন ক্ষেত্রফল কত হয়? 10,000। ক্লিয়ার? এখন বলেছে দৈর্ঘ্য হ্রাস করা হয়েছে, দৈর্ঘ্য কত করা হয়েছে? 80, প্রস্থ করা হচ্ছে 80, তখন ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হয়? 6400। এই, ঠিক আছে। এখন কত কমলো? তাহলে কমছে 3600, তাহলে 3600 কমলো। ঠিক আছে, তাহলে ছিল কত? ছিল হচ্ছে 10,000, কমলো কত? 3600। তাহলে কত পার্সেন্ট কমলো হিসেব করতে হবে। তাহলে 3600 কমলো কততে? 10,000 ইন্টু 100 করে দাও। যার শূন্যগুলো কেটে দাও, এখানে 4টে শূন্য, এখানে 2টো, তাহলে এই 4টে শূন্য কেটে গেল। তাহলে কত হলো অ্যান্সার? 36%। ক্লিয়ার? তো অ্যান্সার কোথায় আছে? অন্য কোনোভাবে করতে গেলে কিন্তু সময় নষ্ট হবেই। তো খুব সুন্দর করে শর্টকাটে এইভাবে করে নেবে অঙ্ক। ঠিক আছে, পরের অঙ্ক কী বলছে? বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? দেখো, একটা ট্রেন যখন একটা সেতু, মনে করে একটা সেতু, একটা ট্রেন, ঠিক আছে, আর এখানে একটা এই সেতু আছে। তো ট্রেনটি যখন সেতুটাকে অতিক্রম করবে, নিশ্চয়ই এই অতিক্রম করার সময় সেতুটাকে অতিক্রম করবে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। না হলে যদি সেই শুধুমাত্র সেতুটাকে অতিক্রম করে, তাহলে এই সেতু থেকে তো ট্রেনটা পুরোটা বার হতে পারবে না। ঠিক আছে, সেতুর মধ্যেই থাকবে। তাহলে সেই জন্যে একটা সেতু পার করতে গেলে ট্রেনকে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু, মানে 150 নিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য 200, তার মানে ট্রেনটিকে 350 মিটার যেতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্কের মেন প্রবলেম। তো আমরা করে ফেলি সহজেই। তাহলে 70 কিলোমিটার বলেছে, আমরা এটাকে মিটার করব। তাহলে 70,000 মিটার যায় কত? 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার যাবে কত? 3600, তলায় হচ্ছে 70,000। ঠিক আছে, তাহলে 350 কত যাবে? তাহলে 36 ইন্টু 350, তলায় 70। ঠিক আছে, কাটাকুটি করে দাও। কাটাকুটি করলে কী হবে? একটা শূন্য, দুটো শূন্য, তাহলে এখানে 3টে শূন্য কেটে গেল। আর 35 দুগুণ 70, 2, 18 দুগুণ 36, তাহলে অ্যান্সার হচ্ছে 18, মানে 18। তাহলে একটা সেতুকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 18 সেকেন্ড। হয়ে গেল। খুব ছোট্ট করে অঙ্কটা করে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, বেশি কিছু ক্যালকুলেশন করা যাবে না, খুব সহজে করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে। তো এই হচ্ছে অঙ্ক। তো চলো পরের অঙ্ক। দেখো, বলেছে 1 + 2 + 3 প্লাস 25 সংখ্যাক্রমের যোগফল কত? তো আমরা একটা সূত্র জানি, যখন পর্যায়ক্রমিক সংখ্যাগুলো যোগফল থাকে সেটার একটা সূত্র আছে n × n + 1/2। ঠিক আছে, তো n মানে কি? n মানে হচ্ছে একদম শেষের সংখ্যা। n এর মানে শেষের সংখ্যা কত? n = 25, মানে 25 পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে 25 বসিয়ে দাও। তাহলে 25 ইন্টু 25 আর 1 26/2, তো সমান 25 ইন্টু 26কে 2 দিয়ে এটাকে কেটে দাও, এটা 13, তাহলে 13 সমান কত হচ্ছে? 325। এই ক্যালকুলেশনগুলো কিন্তু স্পিডে করতে হবে। 325। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে? সি। অ্যান্সার হচ্ছে সি, 325। ওকে, তো পরবর্তী অঙ্কে চলে যাই। তো এখানে আছে 999 পণ্য 88/99 ইন্টু 99। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইজি, ভেঙে পড়ার কোনো কারণ নেই, এখানে গুণ করার কোনো দরকার নেই। তো কিভাবে করব? চলো, খুব সিম্পলিভাবে অঙ্কটা করা যায়। আমরা পূর্ণটাকে যোগের আকারে ভাঙতে পারি। কেমন? 99 +
88/99, ঠিক আছে, এটাকে আমরা ব্র্যাকেট করে দিলাম ইন্টু 99, ঠিক আছে। তো দেখো তো ভালো করে, আমরা জানি যে এটার সঙ্গে এটাও গুণ হয়, ব্র্যাকেটের বাইরে থাকলে এটার সঙ্গে এটাও গুণ হয়, দুটোই গুণ হয়, ঠিক আছে। তো আমরা কী করছি, 99 ইন্টু 99 প্লাস 88/99 ইন্টু 99। এবার আমরা একটা কাজ করব, সেটা হলো দেখো এখানে 99, এটা 99 কেটে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তো এটা কেটে দাও। এবার করব যে এখানে 99 ইন্টু 99, 999 ইন্টু 99, তাহলে এটাকে আমরা কি করব, 999 এটাকে 100 ধরো, তাহলে 100 মাইনাস 1, ঠিক আছে। তো 999 ইন্টু 100 মাইনাস 1, আর এখানে প্লাস 88, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তো আমরা এটা করছি 99900 মাইনাস 999 প্লাস 88 সমান সমান হচ্ছে 98901 প্লাস 88 সমান সমান কত হচ্ছে, 98989, ঠিক আছে, বুঝতে পারলে কত সুন্দর করে অঙ্কটা হয়ে গেল। তো আমাদের এই অঙ্ক এখান থেকে শুরু হয়েছিল, আমাদের এই অঙ্ক এখানে শেষ হলো, কোনো গুণ করতে হলো না, ঠিক আছে। তো আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। বলছে 20 দাগ বলছে, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তাহলে বাণিজ্য বিভাগে বিজ্ঞান বিভাগে 15% ছাত্রকে আমরা বাদ দেবো আগের থেকে, কী করে? তো 120 মধ্যে 85% হচ্ছে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগে আছে, শুধুমাত্র 15% বিজ্ঞান বিভাগে। তা 15% বিজ্ঞান বিভাগের যদি আমি বাদ দিই তাহলে 85% পড়ে থাকবে, তাহলে সমান সমান কত হচ্ছে, এটা কাটাকুটি করো, এটার সঙ্গে কেটে দাও, এটা 5 আর এটা হচ্ছে 6, ঠিক আছে। তো 5 17 85, 6 17 102। এখন এই 102, এই 102টা হলো কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের ছাত্র মিশে আছে। তাহলে এখান থেকে আমি যদি 66 বাদ দিই, কলা বিভাগের ছাত্র বাদ দিই, তাহলে বাণিজ্য বিভাগের ছাত্র পেয়ে যাব, সমান সমান কত, 36। বুঝতে পারলে, একদম ইজি অঙ্ক। তো 36 অ্যান্সার। তাহলে আমি অ্যাট ফার্স্ট কী করলাম, অ্যাট ফার্স্ট 15% বিজ্ঞান বিভাগের ছাত্র, তাহলে বাকি 85% হচ্ছে কলা এবং বাণিজ্য বিভাগের ছাত্র ছিল, তাহলে সেটা বার করে নিলাম, সেটা ছিল কত, 102। তার থেকে আমি কলা বিভাগের ছাত্র বাদ দিলাম, তাহলে বাণিজ্য বিভাগের ছাত্র বেরিয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক, ক্লিয়ার। পরবর্তী অঙ্ক বলছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402 0.3 এর সমান হবে? তাহলে কী করবো, ওর পার্সেন্টেজ বার করে নেবো। তাহলে 402 3% কত, মানে 0.3 ইন্টু 3/10, একেবার করে দিলাম 0.3 মানে 3/10, বা ওটা না করেও তুমি করতে পারো, 0.3ও লিখতে পারো, সেটাই বেটার। যেমন 0.3 লিখি, তাহলে সরাসরি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 120.60, ঠিক আছে, 120.60 এটা আমরা পাবো, ঠিক আছে। এখন বলেছে যে এটার সঙ্গে কত যোগ করলে এটা পাবো, তাই তো। তাহলে আমরা এটার থেকে এটা বিয়োগ করে দেবো, তো সিম্পল ব্যাপার। তাহলে বিয়োগ করছি 8.65, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 95111, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কোথায় আছে, ডি, ঠিক আছে। খুব সহজ হয়ে গেল অঙ্কটা। পরবর্তী অঙ্কে চলো। পরবর্তী অঙ্ক হচ্ছে 22 দাগ। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তার মানে গ্যাসের দাম বেড়েছে কিন্তু সে সেই বেশি দাম দিয়ে ততটা গ্যাস কিনতে চাইছে না, যেটা মাসিক বরাদ্দ আছে খরচের জন্য সেই খরচই সে রাখতে চাইছে, তাহলে তার গ্যাসের মানে ব্যবহার কতটা কমাতে হবে, এই হচ্ছে অঙ্ক। তাহলে গ্যাসের দাম বেড়েছে কত, গ্যাসের দাম ছিল মনে করো 100, বেড়ে হয়েছে 125, ঠিক আছে। এখন ও
সে 125-এর ওইখানে 100 টাকাই খরচ করতে চাইছে, তাহলে এখানে তার ব্যবহার কতটা কমাতে হবে। ঠিক আছে, এ হচ্ছে অঙ্ক। তাহলে এটা এই করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে কী হচ্ছে, ওটা হবে 100 × 100 বাই 125। কারণ কেন হলো, 125%, মানে 125 টাকা আগের দাম ছিল 100, আর এখন 100 টাকা, তাহলে আগে আগে একটু কম হবে। ঠিক আছে, তো সেইভাবে ক্যালকুলেশন আমরা করছি। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে, এটাকে 4 দিয়ে কেটে দাও, এটাকে 5 দিয়ে কেটে দাও, তাহলে এটা কেটে দাও 2, 20, মানে 80, 80 হলো, 4 × 20 80। তাহলে আগে ব্যবহার করতো, কনজামশন করতো 100, এখন কনজামশন করতে হবে তাকে 80। তাহলে কত পার্সেন্ট কমাতে হলো, তার 20% কমাতে হলো। ঠিক আছে, তার ব্যবহার কমাতে হলো 100 - 80 = 20%। ঠিক আছে, এই সি সিম্পল অঙ্ক। এখন করতে হবে 100, তাহলে তার পার্সেন্টেজ কমাতে হবে কত, 20%। ঠিক আছে, পরের অঙ্ক। তো 23-এর যে অঙ্কটা আছে, খুব ইজি একটা অঙ্ক, কীভাবে করবো দেখে নাও। A/B = 3/4, আর B/C = 6/5। দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো তোমরা সবাই জানো, এইভাবে গুণ করব, তারপর এইভাবে যাব, তারপর এইভাবে আসবো। তাহলে A/B/C সমান কত হবে, A/B/C। ঠিক আছে, সমান আমি কি বলেছি অ্যাট ফার্স্ট, এইভাবে গুণ করবো, মানে 318 তারপর গুণ করব এইভাবে, তাহলে কত হচ্ছে 4 × 24 তারপর গুণ করছি এইভাবে, তারপরে 4 × 5 = 20, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9 × 2 = 18, 12 × 2 = 24, 10 × 2 = 20। এখন এখানে চেয়েছে A/B, তাহলে A আর B নেব, আর কিছুই নেব না। অতএব A/B সমান কী কী আছে এখানে, A9, B হচ্ছে A/B নয়, সরি, A/C চেয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে আমাকে A/C করতে হবে, সমান 9/10। ঠিক আছে, অ্যান্সার কোথায় আছে দেখে নাও। তো আমাদের অ্যান্সার আছে ডিতে, 9/10 হয়ে গেল। পরবর্তী অঙ্ক 24-এর দাগের অঙ্ক বলছে 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। একদম ইজি অঙ্ক। তো 2 কেজি 250 গ্রাম, ওটাকে যদি আমি টোটালি সবগুলোকে গ্রামে কনভার্ট করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2250, এটা হচ্ছে গ্রাম। আর বাই কুইন্টাল 0.72 কুইন্টালকে আমি যদি কেজিতে নিয়ে আসি, তাহলে 100 দিয়ে গুণ হয়, তার সঙ্গে সেই 100টাকে যদি আমি গ্রামে করি, তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। কেজিটাকে গ্রামে করছি, আর ইনটু শতকরা করা মানে 100 দিয়ে গুণ। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার। তো পরিষ্কার আমার এখানে এই যে শতাংশ, এই যে পার্সেন্ট আছে এখানে, এই দশমিক আছে, দশমিককে তোলার জন্য অ্যাট ফার্স্ট আমি কী করবো, আমি 100কে কেটে দিই, তারপরে কথা বলছি। ঠিক আছে, এটাকে তোলার জন্য আমি উপরে 100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, 100 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে আমার এই দশমিক উঠে গেল। এবার কী করব, এটা এই দুটো কাটলাম, এবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো কত 225, তলায় হচ্ছে 72। ঠিক আছে, একে যদি ভাগ করে দিই, তাহলে 225কে 3 দিয়ে 216। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 9, তাহলে 9 × 72। এখন দেখো এটা কাটা যাচ্ছে, 8 × 9 = 72। ঠিক আছে, তাহলে আমি 1, এটা 8 সমান 3 × 1 = 8। এটাকে আমরা লিখতে পারি সমান 3 + 1/8, এই হিসেবে লিখতে পারি। 3 × 1 = 8, যা 3 + 1/8 একই ব্যাপার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, আমাদের অ্যান্সার বি। পরবর্তী অঙ্কে চলে যাও। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত, তার সঙ্গে
27/64 অনুপাত একই হবে, মানে এটা মধ্যানুপাত বলেছে বাংলা কথায়, ঠিক আছে, একটু ঘুরিয়ে দিয়েছে। কেমন? 3/4 এর সঙ্গে অনুপাত হচ্ছে এক্স ধরো, তার সঙ্গে বলেছে যে অনুপাত এক্সের সঙ্গে 27/64 অনুপাত একই হবে। তাহলে অতএব বা এক্স স্কোয়ার সমান সমান 3/4 ইন্টু 27/64 হচ্ছে না? তাহলে ভালো করে দেখো, এখানে 3 ইন্টু 3 ইন্টু 27কে ভাঙছি 3টে 3, আর 64কে ভাঙছি, এখানে থাকলো 4 64, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, ঠিক আছে, এই ভেঙে দিলাম। তাহলে এক্স স্কোয়ার ছিল, অতএব এক্স সমান কত, দুটো করে নেবে, তাহলে এই দুটো এই দুটো, ঠিক আছে, তাহলে কত হলো 9/16। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 9/16। কোথায় আছে 9/16? একদম 1 নম্বরে 9/16। তো আমাদের এই অঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 26 দাগ বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকায় 4 বছরের সুদ 136 টাকা হবে? ইজি একটা অঙ্ক। আগের একটা অঙ্ক এরকম করেছি, তোমরা জানো নিশ্চয়ই। সুদ সমান সমান আমরা লিখতে পারি, আসল সমান আসল, তাই তো, আসল বার করতে হবে। তাহলে আসল সমান সুদ ইন্টু 100, তাহলে হচ্ছে সময় আর হার, ঠিক আছে, সময় আর হার। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে সুদ হচ্ছে 136 টাকা ইন্টু 100, বা সময় কত, সময় হচ্ছে 4 বছর, হার হচ্ছে 8, ঠিক আছে। তো এটাকে যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে, এটাকে কেটে দাও 25 দিয়ে, এটাকে 2 দিয়ে কাটো 4, এটাকে কেটে দাও 4 দিয়ে না কেটে ওটাকে সরাসরি 8 ডাইরেক্ট কাটা যায়, 17 হবে। কত হবে? 17। তাহলে 17 ইন্টু 25 গুণ করলে কত? 425, ঠিক আছে। ক্যালকুলেশানগুলো স্পিডে করতে হবে। 8 17 136, বুঝেছো? তাহলে আমাদের অ্যান্সার কী বেরিয়ে গেল? 425। আমাদের আসল হচ্ছে 425, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী অঙ্ক। পর অঙ্ক কী আছে? 17 দাগ, একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের উপরে আছে। খুঁটিটি কত মিটার লম্বা? খুব ইজি একটা অঙ্ক, চলো খুব সুন্দর করে করা যাক। দেখো, একটা খুঁটির মনে করো 1 অংশ দৈর্ঘ্য, মোট হচ্ছে 1 অংশ, তার মধ্যে হাফ অংশ কাদায় আছে, তার মানে কি, আর বাকি হাফ অংশ তাহলে ডাঙায় আছে। শুধু ডাঙায় নয়, জলেও থাকতে পারে, এবং ডাঙা দুটো মিলিয়ে আছে হাফ অংশ। তাহলে এই হাফ হাফ অংশ হচ্ছে কাদায় আছে, আর বাকি হাফ অংশ জল এবং ডাঙায় দুটো একসঙ্গে মিলে আছে। তাহলে তার মধ্যে থেকে 1/3 অংশ আছে জলে, তাহলে বাকি অংশ কতটা? তাহলে বাকি অংশ আছে, আমরা বার করে নেব। তাহলে 6 3 - 2 সমান 1/6। এই যে এই অংশটা হচ্ছে জলের উপরে আছে, এই অংশটা আছে জলের উপরে। তাহলে এই যে 1/6, এই 1/6 এই অংশ মানেই হচ্ছে, বলেছে 25 মিটার, কত? 25, তাহলে 25, ঠিক আছে। তাহলে 1 অংশ মানে কত? তাহলে 25 ইন্টু 6 সমান 150। তাহলে আমাদের বেরিয়ে গেল 1 অংশ মানে হচ্ছে ওই যে খুঁটিটি ছিল, খুঁটিটির দৈর্ঘ্য, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য 150 মিটার। তাহলে আমার বেরিয়ে গেল। কীভাবে করতে হবে বুঝতে পেরেছো? এই যে সহজভাবে করো, ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এবার পরবর্তী অঙ্ক কী আছে? পরবর্তী অঙ্ক আছে যে দুটি সংখ্যার গড় 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত? দেখো, প্রথম দুটি সংখ্যার গড় কত? 9, মানে কি 2 × 9 মোট সংখ্যা, ঠিক আছে। এবার প্লাস 3টি সংখ্যার গড়, 3 × 4 = 12, তাহলে 3 × 4, টোটাল সংখ্যা কটা? 5 লিখে দাও, ব্যাস। তাহলে 18 + 12/5 সমান
30/5 সমান সমান 6। তাহলে গড় কত? 6। তাহলে প্রথম দুটি সংখ্যার গড় এবং অন্য তিনটে সংখ্যার গড় সেটাকে আমি মূল সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, আমাদের গড় বেরিয়ে গেল। তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্ক হচ্ছে 29। একটি দেয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে? দারুণ অঙ্ক। 10টা বাজা মানে কি, এটা কিন্তু একটা দেয়াল ঘড়ি যেটা ঘন্টা দেয়, ঠিক আছে? তো 10টা বাজা মানে হচ্ছে, হ্যাঁ, 10 সেকেন্ড সময় লাগে, মানে ওই ঘন্টাটা দিচ্ছে 9 বার, ঠিক আছে? তাহলে 9 বারে লাগে 10 সেকেন্ড সময়, ঠিক আছে? যখন 12টা বাজবে অরিজিনালি সে 11 বার ঘন্টা দেবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 10/9 আর 11 দেবে 10/9 ইন্টু 11 সমান সমান 110/9 সমান সমান হচ্ছে 12×2=9। এটাকে লেখা যায় 12 প্লাস 2/9 এই হিসাবে, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের এ, 12 প্লাস 2/9, ঠিক আছে? অ্যান্সার কিন্তু হয়ে গেল। তো আমরা লাস্ট অঙ্ক 30-এর দাগ বলছে রাজধানী এক্সপ্রেস ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। পূর্ব এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে কিমিতে হিসাব করো। দেখো এখানে বলেছে 72 কিমি যায় 4 ঘন্টায় পূর্ব এক্সপ্রেস, ঠিক আছে? তাহলে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ বার করতে হবে। তাহলে 72 কিমি যায় যদি 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 18 কিলোমিটার। তাহলে এটাই তার গতিবেগ, ঠিক আছে? তো এখন পূর্ব এক্সপ্রেস, তাহলে পূর্ব এক্সপ্রেসের অনুপাত কত? 3। তাহলে 3=18 মানে 18। তাহলে 4 কত হবে? সেই অনুপাতে 24, ঠিক আছে? কী করে পেলাম ওটা? তো এটা যদি আমি ভাঙি তাহলে এরকম পাবো যে 18/3 ইন্টু 4 সমান সমান 24, ঠিক আছে? অতএব 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? তাহলে 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যাচ্ছে 24। তাহলে 3 ঘন্টায় যাবে কত? 3 ঘন্টায় যাবে 24 ইন্টু 3 সমান সমান কত? 72। তাহলে 72 কিলোমিটার চলে যাবে, ঠিক আছে? তাহলে রাজধানী এক্সপ্রেস 3 ঘন্টায় 72 কিলোমিটার যাবে। অ্যান্সার হচ্ছে এ। ওকে, তো আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা প্রথম থেকে দেখে নেবে অঙ্ক আবার, ঠিক আছে? সুন্দর করে, যারা বুঝতে পারো নি ধীরে ধীরে অঙ্কগুলো দেখে নেবে, ঠিক আছে? খুব সহজ সুন্দর এবং সুন্দর করে করা আছে অঙ্কগুলো। তোমরা পুরো ক্লাস অ্যানোটেশন পিডিএফ তোমরা সব পেয়ে যাবে নিচের ডিসক্রিপশানে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নতুন নতুন ট্রিক্স পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবে, ঠিক আছে? ওকে, বাই। অন্যদিন আবার নতুন ক্লাস, এই যে কলকাতা পুলিশের নতুন ক্লাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? গুড নাইট।